একটা সময় ছিল বাংলাদেশের প্রায় প্রতিটি বাথরুমে, ড্রেসিং টেবিলে বা আলমারিতে একটা নাম থাকতো। নামটি হচ্ছে কেয়া। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, এই কেয়া কোথায় হারিয়ে গেল? যে ব্র্যান্ড একসময় দেশীয় কসমেটিক্সের রাজা ছিল, যে ব্র্যান্ড বিদেশি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের মার্কেট দখল করেছিল, যার বিজ্ঞাপনে ছিল আত্মবিশ্বাস, গ্ল্যামার আর মেড ইন বাংলাদেশের গর্ব, সেই ব্র্যান্ড কিভাবে ধীরে ধীরে পতনের পথে হাঁটল? এটা শুধু একটি কসমেটিক্স ব্র্যান্ডের গল্প না, এটা বাংলাদেশের ব্যবসা, মার্কেটিং ভুল, সিদ্ধান্তহীনতা আর সময়ের সাথে বদলাতে না পারার এক বাস্তব কেস স্টাডি। আমি আশরাফুর রহমান বাপ্পি, একজন ইকোনমিক্স গ্র্যাজুয়েট এবং ব্র্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব কেয়া কসমেটিক্স কিভাবে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ মার্কেটে, কিভাবে তারা বাংলাদেশ মার্কেটের এই বাজার দখল করেছিল, কোথায় কোথায় কেয়া কসমেটিক্সের ভুল হয়েছিল এবং আজকে তারা কেন প্রায় মার্কেট থেকে অদৃশ্য। চলুন শুরু করি কেয়া কসমেটিক্সের উত্থান থেকে পতন, বাংলাদেশের অন্যতম বিখ্যাত ব্র্যান্ডের গল্প। চলে দোলে গো কেয়া দোলে। যে বেশি সাদা হয় না। পঁচাশি গ্রামের কেয়া বিউটি সোপ এখন থেকে 1 টাকা ছাড়। কেয়া গ্রুপের সূচনা বাংলাদেশে শুরু হয় 1996 সালে এবং কেয়া কসমেটিক্সে ছিল কেয়া গ্রুপের সর্বপ্রথম বিজনেস ভেঞ্চার। এবং এই কেয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল খালেক পাঠান সাহেব, যিনি প্রথম বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা করতেন এবং পরে আস্তে আস্তে কসমেটিক্স রিলেটেড ব্যবসায় সাথে যুক্ত হন 1996 সালের পর থেকে। এখন 1996 সালের দিকে কোনো একজন ব্যবসায়ী যদি মনে করেন যে কেন উনি কসমেটিক্স ব্যবসায় ঢুকবেন, এর প্রধান কয়েকটি কারণের মধ্যে একটি কারণ ছিল যে বাংলাদেশের এরকম কোনো ব্র্যান্ড ছিল না যেটা সর্বস্তরের বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য কোনো একটি কসমেটিক্স ব্র্যান্ড ছিল। ঠিক সেই সময় কেয়া কসমেটিক্সের যাত্রা শুরু হয়। সেই সাথে সস্তা এবং স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের ব্যবসায়ী বিভিন্ন ধরনের কসমেটিক্স বিভিন্ন বাজারে বাজারজাত করে আসছিলেন। সেই জায়গা থেকে কেয়া কসমেটিক্স প্রথম সিদ্ধান্ত নেয় যে এই কসমেটিক্সের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী সকল পেশার মানুষের কাছে কেয়া কসমেটিক্স তারা তাদের পণ্য নিয়ে পৌঁছাবেন। এবং কেয়া কসমেটিক্স আস্তে আস্তে করে 1999 সালে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয় এবং আস্তে আস্তে 2001 সালে এই কেয়া কসমেটিক্স তাদের বিজনেস সম্প্রসারণের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেটে প্রথমবার তালিকাবদ্ধ হয়। সেই সময় বিভিন্ন কসমেটিক্স কোম্পানি যারা স্থানীয়ভাবে কসমেটিক্স উৎপাদন করে আসছিলেন, তারা স্থানীয়ভাবে কসমেটিক্স জাতীয় পণ্য বাজারজাত করছিলেন, কিন্তু ওই ধরনের প্রোডাক্টের মধ্যে ওই রকম কোনো ইনোভেশন বা নতুনত্ব কাস্টমার কখনোই খুঁজে পায়নি। কিন্তু কেয়া কসমেটিক্স যখন আসে তখন তাদের প্রোডাক্ট লাইন আপের দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি ওই জায়গায় প্রোডাক্ট লাইন আপে যথেষ্ট ভালো একটা ইনোভেশন ছিল। সাবান ক্যাটাগরির মধ্যে অনেকগুলো রকমের সাবান ছিল, লেমন থেকে শুরু করে আরও ডিফারেন্ট ক্যাটাগরির সাবান ছিল। সেই সাথে ফেয়ারনেস বিউটি সোপ ছিল, ডিটারজেন্ট ছিল, শ্যাম্পু ছিল, পেট্রোলিয়াম জেলি ছিল, টুথপেস্ট ছিল, শেভিং ক্রিম, বডি ওয়াশ, বডি পাউডার, এই ধরনের জিনিসগুলো নিয়ে কেয়া কসমেটিক্স 90s দিকে বাংলাদেশের মার্কেটে আসে। কেয়া কসমেটিক্স সম্বন্ধে আমরা যদি জানতে চাই, প্রথম আমাদের জানতে হবে কেয়া কসমেটিক্সের বিজনেস মডেল সম্বন্ধে। আর বিজনেস মডেল সম্বন্ধে নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাব, তখনই সবার আগে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কেয়া কসমেটিক্সের প্রোডাক্ট পোর্টফোলিও। আর পোর্টফোলিওর কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা প্রথমেই বলতে হবে যে কেয়া কসমেটিক্সের বিভিন্ন রকমের সাবান, এর আগে বাংলাদেশের জনগণ কোনো স্থানীয় কোম্পানির এরকম ডিফারেন্ট ভেরিয়েশনের সোপ বা সাবানের ক্যাটাগরি আগে কখনো দেখে নাই। সেই সাথে ফেয়ারনেস বিউটি ক্রিম তো বিভিন্ন রকম ছিলই, সাথে ছিল শ্যাম্পু, ডিটারজেন্ট, পেট্রোলিয়াম জেলি, তারপর টুথপেস্ট, শেভিং ক্রিম এবং বডি পাউডার সহ আরও অন্যান্য অনেক প্রোডাক্ট। সো কেয়া কসমেটিক্সের সবথেকে বড় ইনোভেশন যেটা ছিল যে কেয়া কসমেটিক্সের 5 টাকার হাত ধোয়ার সাবান থেকে শুরু করে এক্সপেন্সিভ সাবান পর্যন্ত কেয়া কসমেটিক্সের ছিল এবং এই স্ট্র্যাটেজিতেই ওরা আস্তে আস্তে বাংলাদেশের বিস্তৃত মার্কেট দখল করা শুরু করে। কেয়া কসমেটিক্সের অসংখ্য বিজনেস মডেলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ছিল ম্যানুফ্যাকচারিং এবং র ম্যাটেরিয়ালস পলিসি। কেয়া কসমেটিক্স কোম্পানি ইটালি থেকে নিয়ে আসতো পোমাসেস, যা কসমেটিক্সের একটি অন্যতম উপাদান। সেই সাথে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা হতো পাম অয়েল, এবং সুইজারল্যান্ড এবং জার্মানি থেকে নিয়ে আসতো কালারিং ম্যাটেরিয়ালস, যে প্রত্যেকটি উপাদান ব্যবহার করে কেয়া কসমেটিক্স তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করত। এবং সেই সময় এই লেভেলের প্রোডাক্ট বা এইরকম ইনোভেটিভ প্রোডাক্ট মার্কেটে পাওয়া অত্যন্ত দুষ্কর ছিল কাস্টমারদের জন্য। কেয়া কসমেটিক্সের আরেকটি বিজনেস মডেল ছিল উৎপাদনের সুযোগ সুবিধা। অর্থাৎ কেয়া কসমেটিক্স কোম্পানি শুরু থেকেই একটি জিনিস খুব ভালোভাবে মেনটেন করে আসছিল, সেটা হচ্ছে ভালো মেশিনারিজ ভালো জায়গা থেকে সংগ্রহ করা। অর্থাৎ স্টেট অফ দ্য আর্ট মেশিনারি দিয়ে কেয়া কসমেটিক্সের প্রত্যেকটি পণ্য তারা উৎপাদন করতো ওই সময়।
এবং এই প্রত্যেকটি পণ্য যখন গ্রাহকরা হাতে পেত তখন প্রত্যেকটি পণ্যে একটি নতুনত্বের ছোঁয়া থাকতো, যে জিনিসটা গ্রাহকদের মনে কেয়া কসমেটিক্সের জন্য আলাদাভাবে বিশেষ একটি জায়গা তৈরি করতে সহায়তা করে। এখন আমি যদি বলতে চাই যে কেয়া কসমেটিক্স কীভাবে ওই সময় বাংলাদেশ মার্কেটে এন্ট্রি করেছিল, অর্থাৎ ঢাকা থেকে আমি যদি বলি প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত কিভাবে কেয়া কসমেটিক্সের পণ্য পৌঁছে যেত, সেই কথা যদি বলতে চাই, বাকি আর 8-10টা কসমেটিক্স কোম্পানি যেভাবে মার্কেটে তাদের পণ্য বিতরণ করত, কেয়া কসমেটিক্স কোম্পানি ঠিক সেভাবে একই বিজনেস চ্যানেল মেনটেন করে। অর্থাৎ প্রথম ম্যানুফ্যাকচারার কাছ থেকে পণ্য চলে যেত হোলসেলারদের কাছে, হোলসেলারের কাছ থেকে পণ্য চলে যেত রিটেলারদের কাছে, এবং রিটেলার থেকে লোকাল সাপ্লাই চেনের মাধ্যমে বা আশেপাশে যে আমাদের দোকান অ্যাভেলেবেল থাকে সেখান থেকে কাস্টমাররা কেয়া কসমেটিক্সের পণ্য হাতে পেত। কিন্তু এই জায়গায় একটা বিপত্তি ঘটে। স্থানীয়ভাবে অন্যান্য কসমেটিক্স কোম্পানি যেরকম বেনিফিট দিতে পারত তারা তাদের ডিস্ট্রিবিউটরদেরকে, বা অন্যান্য বিদেশি কসমেটিক্স কোম্পানি যেভাবে বেনিফিট দিতে পারত তারা তাদের ডিস্ট্রিবিউটরদেরকে, কেয়া কসমেটিক্স কোম্পানি সেই তুলনামূলক একটু কম বেনিফিট দেওয়া শুরু করে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে। কিন্তু এই জিনিসটাই একসময় ডিস্ট্রিবিউটর এবং কেয়া কসমেটিক্স কোম্পানির মধ্যে একটি পার্থক্য গড়ে তোলে। এখন আমরা যদি বলতে চাই আপনাদেরকে কেয়া কসমেটিক্সের অসাধারণ উত্থানের গল্প, তাহলে আমার 4টা পয়েন্টের কথা অবশ্যই বলতে হবে। প্রথম হচ্ছে কেয়া কসমেটিক্সের মার্কেট শেয়ার অর্জন, দ্বিতীয়ত হচ্ছে ইনোভেটিভ টিভি কমার্শিয়াল। ওই সময়ে এত ইনোভেটিভ এবং সর্বজন গৃহীত টিভি কমার্শিয়াল আগে কখনো বাংলাদেশের মানুষ টিভিতে দেখেনি। 3 নাম্বার হচ্ছে কেয়া কসমেটিক্সের প্রত্যেকটি পণ্যের প্রাইসিং স্ট্র্যাটেজি, এবং 4 নাম্বার হচ্ছে এক্সপোর্ট। সো প্রথম আমরা যদি মার্কেট শেয়ার নিয়ে বলতে চাই, কেয়া কসমেটিক্সই একমাত্র বাংলাদেশি কসমেটিক্স কোম্পানি যেটি ওই 90-এর দশকে মাত্র 5 থেকে 10 বছর ব্যবসা করে মার্কেটে 15 থেকে 16% অথবা 15 থেকে 20%-এর মতো মার্কেট শেয়ার ওই সময় অর্জন করতে সক্ষম হয়েছিল, যা বাংলাদেশে অন্য কোনো লোকাল কসমেটিক্স কোম্পানি ওই সময় অর্জন করতে পারে নাই। দ্বিতীয়ত টিভি কমার্শিয়ালস। 90s-এর এবং আর্লি 2000-এর আমরা যদি টিভি কমার্শিয়ালের কথা যদি বলি, তাহলে সেই সময় সব থেকে বেশি জনপ্রিয় টিভি কমার্শিয়াল থাকতো কেয়া কসমেটিক্সের, এবং বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে 2জন টপ মডেলের কথা যদি আমরা চিন্তা করি, আদিল হোসেন নোবেল এবং সাদিয়া ইসলাম মৌ, এই 2জন বিখ্যাত মডেল বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রি পায় এই কেয়া কসমেটিক্সের টিভি কমার্শিয়ালের মাধ্যমে। এখন পর্যন্ত এরকম মডেল বাংলাদেশ আর কখনো পায়নি যারা এই মডেলিং বা শোবিজ ইন্ডাস্ট্রিতে 30 বছর যাবৎ সাস্টেন করে যাচ্ছে। 3 নাম্বার কথা আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি। আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলতে চাই, বাংলাদেশের 50 থেকে 60% মানুষ এখনও লোয়ার মিডল ক্লাস বা খুব সাধারণ জীবনযাপন করে থাকে। সেই ক্ষেত্রে কেয়া কসমেটিক্স খুব ইনোভেটিভ একটি রাস্তা গ্রহণ করে প্রাইসিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ সবার সাধ্যের মধ্যে প্রত্যেকটি পণ্যের প্রাইস রাখা। শহরের মধ্যবিত্ত শ্রেণী যে পণ্যটা ব্যবহার করতে পারছিল, ঠিক সেই সময়ে গ্রামের যে সাধারণ মানুষ বা মফস্বলের যে একজন সাধারণ মানুষ, সেও সেই পরিমাণ টাকায় সেই সাবান বা সেই ডিটারজেন্ট বা কেয়া কসমেটিক্সের অন্যান্য পণ্য ব্যবহার করতে সক্ষম হচ্ছিল। আর আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এক্সপোর্ট। ওই সময়ে বাংলাদেশের কসমেটিক্স যে বিদেশের মার্কেটেও এক্সপোর্ট করা যায়, এই আইডিয়াটা বা এই ধারণাটা আমাদের কাছে নিয়ে আসে কেয়া কসমেটিক্সই। সেই সময় কেয়া কসমেটিক্সের অনেকগুলো পণ্য মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে কেয়া কসমেটিক্সের পণ্য পাঠাতে সক্ষম হয়, এবং সেই জায়গায় কেয়া কসমেটিক্স বেশ ভালো সফলতা পায়, যে কারণে শুধু বাংলাদেশ নয়, আস্তে আস্তে সাউথ এশিয়ার বাকি কান্ট্রিগুলোতেও কেয়া কসমেটিক্সের একটি নাম মার্কেটে প্রচার হতে শুরু করে এবং সর্বজনভাবে গৃহীত হয়। যে কৌশলগুলো কেয়া কসমেটিক্সকে সাফল্য পেতে সহায়তা করেছিল, তার মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে লো প্রাইস ক্যাটাগরি এবং হাই লোকাল ট্রাস্ট। এর মানে হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে কেয়া কসমেটিক্সের প্রত্যেকটি পণ্যের প্রাইস ছিল সকলের সাধ্যের মধ্যে। যে কোনো শ্রেণী সেবার মানুষ যে কোনো ধরনের কেয়া কসমেটিক্সের পণ্য এফোর্ড করতে পারত, এবং এই জিনিসটাই আস্তে আস্তে লোকাল মানুষদের মধ্যে বা মাস পিপলদের মধ্যে এই প্রোডাক্টের ব্যাপারে একটি ট্রাস্ট তৈরি করে। আর ব্র্যান্ডের ক্ষেত্রে এই ট্রাস্ট তৈরি করাটাই অনেক বড় একটা ব্যাপার। কোনো ব্র্যান্ড নিয়ে তার কাস্টমার যদি ওই ব্র্যান্ডের উপর ওই ট্রাস্ট না থাকে এবং ওই পরিমাণ স্যাটিসফ্যাকশন বা ইউটিলিটি যদি ওই ব্র্যান্ড থেকে না পায়, তাহলে একসময় আস্তে আস্তে কাস্টমাররা ওই ব্র্যান্ড ব্যবহার করা বন্ধ করে দেয়। সো এই জায়গায় কেয়া কসমেটিক্স তার প্রাইসের মধ্যে দিয়ে যেভাবে সবার হাতে পৌঁছে গিয়েছিল, ঠিক সেইভাবে প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে সে সকল শ্রেণীর মানুষের একটি ট্রাস্ট অর্জন করে নেয়। আর আরেকটা পয়েন্টের কথা যদি বলতে চাই, সেটি হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং ডমিনেন্স। অর্থাৎ কেয়া কসমেটিক্সের প্রচারণা বা টিভি কমার্শিয়াল এত পরিমাণে বেশি ছিল, এবং সেই সময়ের যে যত বড় বড় নিউজ পেপার আছে বা ম্যাগাজিন ছিল, আনন্দধারা, আনন্দলোক, এই প্রত্যেকটি ম্যাগাজিন নিউজ পেপারের ফ্রন্ট পেজে সে সময় কেয়া কসমেটিক্সের অ্যাড পাওয়া যেত। এবং বাংলাদেশের মডেলদেরকে যে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এটা কেয়া কসমেটিক্সের টিভি কমার্শিয়াল না দেখলে আমরা কোনো সময় ওই সময় বিশ্বাসই করতে পারতাম না। আর 3 নম্বরে ছিল ওয়াইড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। অর্থাৎ বাংলাদেশের শহর থেকে প্রত্যেকটি গ্রামে কেয়া কসমেটিক্সের অলমোস্ট প্রত্যেকটি পণ্যই প্রত্যেক জায়গায় পাওয়া যেত। সো
যে লোয়ার প্রাইসে কেয়া কসমেটিক্সের পণ্য অফার করা হতো ওই সময়, সেই সাথে যে কোয়ালিটি মেনটেন করা হতো এবং প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল ছিল। আর সবথেকে বড় একটি স্ট্র্যাটেজি ছিল, সেটি হচ্ছে টিভি কমার্শিয়াল। কেয়া কসমেটিক্সের এখনও আদিল হোসেন নোবেল এবং সাদে ইসলাম মোমের যে টিভি কমার্শিয়ালটি ছিল, এইটার জিঙ্গেল মুখস্থ নাই, 90s এরকম কোনো কিট খুঁজে পাওয়া যাবে না। সো এই কোয়ালিটিগুলা কেয়া কসমেটিক্সকে আস্তে আস্তে মানুষের মনে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে যে একটা এস্টাবলিশমেন্ট দেয়, সেই জিনিসটা এখন সচরাচর অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে দেখা প্রায়ই দুষ্কর। ভিডিওর এই অংশে আমরা দেখানোর চেষ্টা করব কেয়া কসমেটিক্স কিভাবে আস্তে আস্তে ব্যবসায়িক সাফল্য থেকে পতনের দিকে পতিত হতে থাকে। অর্থাৎ যে ব্র্যান্ড 90s এর সময় বাংলাদেশ মার্কেটে অনেক বেশি হাইপ ক্রিয়েট করে এসে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, সেই ব্র্যান্ড কিভাবে একসময় আস্তে আস্তে মার্কেট আউট হয়ে যায়, সেই কাহিনীর জন্য বা সেই ভুলগুলো ধরার জন্য এই অংশে আমরা দেখব কি কি ডিসিশন কেয়া কসমেটিক্স কোম্পানিকে আস্তে আস্তে তার কাস্টমার থেকে দূরে সরিয়ে নেয়। এর প্রথম যে জিনিসটা আমি বলবো, সেই জিনিসটা হচ্ছে ব্যবসায়িক ফোকাস হারানো। অর্থাৎ কেয়া কসমেটিক্স যখন বাংলাদেশ মার্কেটে যখন ব্যবসা শুরু করে, তখন কসমেটিক্সই ছিল তাদের অন্যতম প্রধান ব্যবসা, এবং দিন দিন বছরের পর বছর কেয়া কসমেটিক্সের প্রোডাক্টের চাহিদা মানুষের মধ্যে বাড়তেই থাকে এবং একটা নির্দিষ্ট ক্লায়েন্ট বেস তৈরি হয় এবং ব্যবসা একটি স্টেবিলিটির মাধ্যমে চলে আসে। সেই সাথে 2001 সালে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেটে যায় এবং সেই জায়গায় আস্তে আস্তে তারা একটি শক্ত অবস্থান তৈরি করে। তো এর পরিপ্রেক্ষিতেই আব্দুল খালেক পাঠান সাহেব উনি আস্তে আস্তে গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে ধাবিত হতে থাকেন। অর্থাৎ আব্দুল খালেক পাঠান সাহেব আস্তে আস্তে ওনার ইন্টারেস্ট বা ফোকাস চলে যায় গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে। আর গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা আমরা যদি বলতে চাই, বাংলাদেশ মার্কেটে প্রত্যেকজন যারা বড় ব্যবসায়ী আছেন, কোনো না কোনোভাবে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে গার্মেন্টসের সাথে জড়িত ছিলেন। কারণ বাংলাদেশ মার্কেট থেকে গার্মেন্টস রিলেটেড প্রোডাক্টের একটি চাহিদা সবসময় বিশ্ববাজারে ছিল, এবং সেই ধারাকে অতিবাহিত রেখেই আব্দুল খালেক পাঠান সাহেব উনিও গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে আস্তে আস্তে যাত্রা শুরু করেন। সেই ক্ষেত্রে প্রথমেই উনি যে কাজটি করেন সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঋণ গ্রহণ। অর্থাৎ গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে প্রতিষ্ঠা করার জন্য উনি ব্যাংক থেকে বিপুল পরিমাণে অর্থ লোন নিয়ে থাকেন এবং আস্তে আস্তে করে তিনি গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে ধাবিত হতে থাকেন। এর কারণে উনি কেয়া কসমেটিক্স অর্থাৎ যেটা তার প্রতিষ্ঠিত ব্যবসা ছিল, সেই ব্যবসা থেকে আস্তে আস্তে তার ফোকাস সরে যায় এবং একটা পর্যায়ে এরকম হয় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা নিটিং বিজনেস ওইটাও আস্তে আস্তে বড় হওয়ার এক পর্যায়ে 2010 সালে কোনো এক অনিবার্জিত কারণবশত ওনার অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে যায়। এই জিনিসটাই আব্দুল খালেক পাঠান সাহেবের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথমত উনি কসমেটিক্স ব্যবসা থেকে ফোকাসটা আস্তে করে সরিয়ে নিয়ে আসেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে, এবং সেই সাথে একাধারে অনেকগুলো অর্ডার ক্যান্সেলেশন ছিল তার গার্মেন্টস এবং নিটিং ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় মানের একটি ধাক্কা, যে জিনিসটা তার উপর অতিরিক্ত একটি বোঝা বা আর্থিক একটি প্রেশার ক্রিয়েট করে। আব্দুল খালেক পাঠান সাহেব যখন আস্তে করে কেয়া কসমেটিক্স থেকে গার্মেন্টস এবং নিটিং ব্যবসার দিকে ধাবিত হতে থাকেন এবং ওই দিকে এক্সপেনশনের দিকে যান, তখন উনি বিপুল পরিমাণ যে অর্থ মার্কেট থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ে ওনার ব্যবসায় ইনভেস্ট করে থাকেন, সেই অর্থগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ রিটার্ন উনি কোন সময় পাচ্ছিলেন না। কারণ 2010 থেকে অনিবার্জিত কারণবশত ওনার একটার পর একটা গার্মেন্টসে বিভিন্ন ধরনের বড় অর্ডার ক্যান্সেল হতে থাকে, আর এই অর্ডার ক্যান্সেলেশনটাই আস্তে আস্তে তার উপর আর্থিক চাপ বাড়িয়ে দেয় এবং সেই সাথে তার কসমেটিক্সের উপরও কিন্তু ফোকাস কমে যাচ্ছিল এবং সেই সাথে ওই ব্যবসাটাও আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিল। এবং একটা সময় গিয়ে এরকম পর্যায়ে দাঁড়ায় যে উনি ওনার গার্মেন্টস এবং নিটিং সেকশনের যে শ্রমিক বা লেবাররা নিয়মিত বেসিসে কাজ করে থাকেন, ওনাদের বিল বা বেতন দিতেই হিমশিম খাচ্ছিলেন এবং সেই সাথে আরও রিলেটেড আর্থিক যে প্রতিষ্ঠানগুলো ছিল তার ব্যবসার সাথে জড়িত, তাদেরও নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে ওনারা ব্যর্থ হচ্ছিলেন। যে জিনিসটা আব্দুল খালেক পাঠান সাহেব এবং তার গার্মেন্টস নিটিং ইন্ডাস্ট্রিকে একটা ব্যাংক ডিফল্টার বা ব্যাড লোন টার্মসে ফেলে দেয় তার প্রতিষ্ঠানকে, এবং এটা তার ইমেজে অনেক বড় একটা ক্রাইসিস হয়ে দাঁড়ায়। সেই সাথে তার ব্র্যান্ডের জন্য তার একটা ইমেজ ক্রাইসিস হয়ে দাঁড়ায়। এবং সেই সাথে আমরা যদি দেখতে পারি ওই সময় লেটার 90s বা আর্লি 2000-এ যে শেয়ারের দাম শেয়ার মার্কেটে ছিল 100 টাকা, সেটা আস্তে আস্তে কমতে 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 একটা সময় 2 থেকে 3 টাকায় চলে আসে। যেহেতু উনি মার্কেটে অলরেডি একটা প্রতিষ্ঠান নিয়ে ব্যাংক ডিফল্টার হিসাবে একটা ট্যাগ পেয়ে যায় এবং সেই জিনিসটা লং রানে তার শেয়ার মার্কেটে খুব বাজেভাবে হিট করে, এবং এই জিনিসটাই প্রথমভাবে তাকে অনেক বড় রকমের একটা আর্থিকভাবে একটা ধাক্কা দিয়ে থাকে। এরপর যে জিনিসটাতে সবচেয়ে বড় ধাক্কা খায় কেয়া কসমেটিক্স গ্রুপ, তার মধ্যে একটি হচ্ছে মার্কেট প্রেজেন্স কমে যাওয়া। এবং আমরা যদি বলি 2010 সালের পর থেকে আমরা টিভিতে আস্তে আস্তে কেয়া কসমেটিক্স রিলেটেড টিভি কমার্শিয়াল দেখা একদম প্রায় বন্ধই হয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল, এবং নতুন মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো মার্কেটে আসছিল সেই মার্কেটগুলোতে বা সেই
প্ল্যাটফর্মগুলোতে কেয়া কসমেটিক্সের কোনো ধরনের প্রচারণা তখন ছিল না। এবং 2 নম্বরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট পজিশনিংয়ের অভাব। অর্থাৎ এই 10 থেকে 15 বছরে মার্কেটে আরও অন্যান্য কসমেটিক্স বা আরও বাইরের কসমেটিক্স বা লোকাল কসমেটিক্স আরও বড় আকার ধারণ করে, আরও অন্যান্য আরও অনেকগুলো ব্র্যান্ড এসে মার্কেটে এসে তারা তাদের পজিশন নিয়ে নেয়। এবং অন্যান্য ব্র্যান্ডগুলো যে একটা স্ট্র্যাটেজি খুব ভালোভাবে মেনটেন করছিল, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে এজ স্পেসিফিক প্রোডাক্ট দেয়া এবং হচ্ছে জেন্ডার স্পেসিফিক প্রোডাক্ট দেওয়া। ঠিক এই জায়গাটাই কেয়া কসমেটিক্সের সব থেকে বড় একটা ভুল হয়। প্রোডাক্ট পজিশনিংয়ের অভাবের জায়গা থেকে কেয়া কসমেটিক্স সব থেকে বড় ভুল যে জায়গাটাই করে সেটা হচ্ছে অন্যান্য ব্র্যান্ড, আপনি স্থানীয় ব্র্যান্ড বলেন বা বাইরের ব্র্যান্ড বলেন, তারা প্রতি মুহূর্তেই মার্কেটে কাস্টমারদের জন্য এজ স্পেসিফিক এবং জেন্ডার স্পেসিফিক বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসছিল। কেয়া কসমেটিক্স তাদের যাত্রা 1996 থেকে শুরু করার পরেও বিভিন্ন জায়গায় এই জেন্ডার স্পেসিফিক বা এজ স্পেসিফিক প্রোডাক্ট এই 10-15 বছর পরেও মার্কেটে দিতে পারে নাই। এটা ছিল কেয়া কসমেটিক্সের জন্য ওই সময়ের সবথেকে বড় একটি ব্যর্থতা। আর 2 নাম্বার ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন ফেইলার। অর্থাৎ 10 থেকে 15 বছরের মধ্যে কেয়া কসমেটিক্স যে ধরনের প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করেছিল, 10 থেকে 15 বছর পরেও যদি আমরা পোর্টফোলিও দেখি, অলমোস্ট প্রোডাক্ট ক্যাটাগরি সেম ক্যাটাগরিরই ছিল এবং সেই জায়গায় ওই রকম কোনো নতুনত্ব বা নতুন কোনো ইনোভেশন ছিল না। সো কাস্টমারের ক্ষেত্রে কি হয়, কোনো একটা ব্র্যান্ড যদি 10 বছর, 5 বছর বা 15 বছর মার্কেটে সাস্টেন করে এবং কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট লাইন আপ নিয়ে যদি সাস্টেন করে, কাস্টমার বা গ্রাহক সবসময় ওই প্রোডাক্টের মধ্যে একটা নতুনত্ব চায়। বিকজ প্রোডাক্ট অফারের জায়গা থেকে মার্কেটে কোনো সময় ব্র্যান্ড 3টা, 4টা, 5টা বা 10টা কয়টা থাকবে এই জিনিসটা আমরা বলতে পারি না। বিকজ মার্কেটে চাইলে 100টা ব্র্যান্ডও থাকতে পারে, বাট ওই জায়গায় প্রোডাক্ট পজিশনিংটা যে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে দিন শেষে লং রানে ওই ব্র্যান্ডটাই মার্কেটে সাস্টেন করে। আর কেয়া কসমেটিক্স শুরু করার 10 থেকে 15 বছরের মধ্যেও এই প্রোডাক্ট লাইন আপের জায়গাটা বা প্রোডাক্ট ইনোভেশনের জায়গাটায় কোনো নতুনত্ব তৈরি করতে পারে নাই, যে কারণে কেয়া কসমেটিক্স পিছিয়ে যায় আরও অন্যান্য ব্র্যান্ড থেকে হাজার গুণে। গ্রাহকদের কাছে যে কোনো ব্র্যান্ড পৌঁছানোর সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশন চ্যানেল। অর্থাৎ আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল যেখানে যে পরিমাণে যতটুকু থাকার দরকার ততটুকুই থাকতে হবে এবং ওই নির্ধারিত সময়ের মধ্যে প্রোডাক্ট ওই জায়গায় আপনার পৌঁছাতেই হবে। আপনি যদি এর মধ্যে একদিন দেরি করে থাকেন বা কোনো একটা নির্ধারিত সময় দেরি করে থাকেন, ঠিক সেই সময়ের মধ্যে অন্য ব্র্যান্ড গিয়ে সেই পজিশন মার্কেটে নিয়ে নেবে। সো কেয়া কসমেটিক্স সবসময় ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা ওই মডেলেই ফলো করে আসছিল। তারা তাদের সাপ্লাই চেইন মডেলে কোনো নতুন ইনোভেশন বা নতুন কোনো সিস্টেম নিয়ে আসে নাই, যে একটা জিনিসের কারণে কেয়া কসমেটিক্স তাদের হোলসেলারদের কাছ থেকে অনেক দূরে সরে আসছিল। আর আরেকটা জিনিস আমি আগেই বলেছিলাম, সেটা হচ্ছে ইনসেন্টিভ। ডিস্ট্রিবিউটর বা হোলসেলাররা অন্যান্য কসমেটিক্স পণ্য সেল করে যে পরিমাণ ইনসেন্টিভ বা যে পরিমাণ বেনিফিটস পেত, কেয়া কসমেটিক্স সেই তুলনায় বেশ কমই অফার করত। এই একটা জিনিসের কারণে কেয়া কসমেটিক্স মার্কেট থেকে এবং তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে অনেক দূরে সরে যায়, কারণ ডিস্ট্রিবিউটর এবং হোলসেলারদের কাছে অন্যান্য কসমেটিক্স পণ্যগুলো সেল করা ছিল আরও বেশি লুক্রেটিভ। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে কেয়া কসমেটিক্স কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? 2025 সালের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট অনুযায়ী কেয়া কসমেটিক্স তারা তাদের গার্মেন্টস এবং নিটিং সেকশনের অলমোস্ট 4টি ফ্যাক্টরি পার্মানেন্টলি বন্ধ করতে যাচ্ছিলেন। এবং ওই 4টি ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে থাকে তাহলে সেখান থেকে অলমোস্ট 7 থেকে 8 হাজার শ্রমিক চাকরি হারানোর কথা, যেটা বাংলাদেশের শ্রমবাজারে অনেক বড় ধরনের একটা ধাক্কা দিয়ে থাকতে পারে। এবং সেই জায়গায় মূল কারণ হিসাবে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা ছিল মার্কেট ইনস্টেবিলিটি, যেটা 25 সালে অবশ্যই ছিল। আমাদের দেশের অবস্থা এরকম ভালো ছিল না। সো আমাদের গার্মেন্টস, নিটিং এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি মোটামুটি প্রত্যেকটি বড় ছোট ফ্যাক্টরি যারা ছিল তারা কোনো না কোনোভাবে ওখান থেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এবং আরেকটি বড় কারণ যেটা ছিল সেটা হচ্ছে ব্যাংক ডিফল্ট, সেই সাথে ছিল র মেটেরিয়াল সাপ্লাই ইস্যু। এই প্রত্যেকটা জিনিসের কারণে যে জিনিসটা সব থেকে বেশি হ্যাম্পার হয় সেটা হচ্ছে প্রোডাকশন ক্যাপাবিলিটিতে অনেক বেশি আঘাত হানে, যে কারণে কেয়া কসমেটিক্স তারা তাদের পার্মানেন্টলি ওই 4টি ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়। এই অবস্থার মধ্যে এখন কোয়েশ্চেন হচ্ছে, কেয়া কসমেটিক্স কি এখনও চলছে না কেয়া কসমেটিক্সও বন্ধ? সো কেয়া কসমেটিক্সের ব্যাপারে আমরা যদি এখন বলতে চাই, কেয়া কসমেটিক্স এখন মার্কেটে অপারেশন করছে এবং প্রোডাকশনও করে যাচ্ছে। কেয়া কসমেটিক্স তারা তাদের সোপ সেকশন থেকে শুরু করে ডিটারজেন্ট সেকশন এবং আরও কিছু কিছু প্রোডাক্ট লাইন আপ এখনও নিয়মিত হারে উৎপাদন করে যাচ্ছে এবং মার্কেটে সরবরাহ করে যাচ্ছে, বাট যেটা খুব ক্ষুদ্র আকারে এবং খুব ক্ষুদ্র পরিসরে এখনও করে যাচ্ছে। সেই সাথে ডেইলি স্টারের রিসেন্ট একটি রিপোর্টের তথ্য অনুযায়ী একটি ইনফরমেশন পাওয়া যায়, সেটা হচ্ছে কেয়া কসমেটিক্সের স্টক মার্কেট ইস্যু এবং কর্পোরেট গভর্নেন্স ইস্যু। অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির তথ্য অনুযায়ী কেয়া কসমেটিক্সের স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন ধরনের রিপোর্টে একটু ঝামেলা পাওয়া গিয়েছে, যেটা এখন পর্যন্ত তদন্তের মধ্যে রয়েছে এবং এটা নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ডিসিশন হয়নি। সো কেয়া কসমেটিক্স এখনও আগের মতো করে তারা তাদের অপারেশন করে যাচ্ছে। আর এখন যদি আমরা বলতে পারি যে কেয়া কসমেটিক্স এখনও অপারেশন করে যাচ্ছে,
বাট সেইভাবে কাস্টমার কি তাদের প্রোডাক্টের জন্য ওই পরিমাণ ফিডব্যাক দিচ্ছে কিনা, বা কাস্টমার কি এখনও কেয়া কসমেটিক্সের পণ্য এরকমভাবে ট্রাস্ট করে কিনা। সো আমরা প্রথম থেকে এখন পর্যন্ত যে জিনিসগুলো বলে আসছি, সো বিভিন্ন জায়গায় প্রথম দেখানো হয়েছে যে কেয়া কসমেটিক্স কীভাবে এসে আস্তে আস্তে তারা তাদের মার্কেট শেয়ারটা দখল করে, এবং বিজনেস এক্সপেনশনের পরে যখন সেই বিজনেস কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন একটা পর্যায়ে আস্তে আস্তে ওই বিজনেস তাদের হাত থেকে বাইরে যেতে থাকে, এবং একটা পর্যায়ে গার্মেন্টস এবং নেটিং সেকশন অফ করে দিতে হয়। কিন্তু এই যে মাঝখানে বিজনেস বা কেয়া কসমেটিক্সের একটা স্লো একটা প্রসেস, বা প্রোডাক্ট ইনোভেশন থেকে দূরে থাকা, বা কাস্টমার ডিস্ট্রিবিউটর থেকে দূরে থাকা, এই জিনিসটার মাধ্যমে মার্কেটে আরও অন্যান্য বাইরের যে ব্র্যান্ড ছিল, লাইক মার্কেটে অন্যান্য কসমেটিক্স ব্র্যান্ড যদি বলতে চাই, আমরা ইউনিলিভারের কথা বলতে পারি, আমরা ইউনিলিভারের এই 1000+ প্রোডাক্ট চলে আসতে পারে, অন্যান্য ব্র্যান্ডের আরও প্রোডাক্ট আসতে পারে, লোকাল প্রোডাক্টের আরও অন্যান্য প্রোডাক্ট আসতে পারে, যেগুলা কেয়া কসমেটিক্সের ডিরেক্ট সাবসিডি হিসাবে মার্কেটে কাজ করছে এবং ডিরেক্ট কম্পিটিটর হিসাবে কাজ করছে। সেই পণ্যগুলো অলরেডি গ্রাহকদের কাছে পৌঁছে গিয়েছে, এবং গ্রাহকদের কাছ থেকে কেয়া কসমেটিক্সের পণ্য এখনও অনেকটাই দূরে। সেই সাথে আমরা যদি বলি যে কেয়া কসমেটিক্সের পণ্য আমরা এখনও বাজারে দেখি কিনা, গ্রামগঞ্জের বা ওইরকম লোকাল মফস্বল এরিয়াগুলোর বাজারগুলোতেই কেয়া কসমেটিক্সের পণ্য আমরা এখনও বেশি পেয়ে থাকি, বিশেষ করে কেয়ার সোপগুলো এবং ডিটারজেন্টগুলো। ভিডিওর এই পার্টটা আমরা যারা এন্টারপ্রেনার বা যারা এন্টারপ্রেনারশিপ করতে চাই ভবিষ্যতে, বা বিজনেস করতে চাই, তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। যে এতক্ষণ আমরা যে কেয়া কসমেটিক্স নিয়ে যে স্টোরি বললাম বা যে স্টোরি টেলিংটা করলাম, এর কারণ একটাই ছিল যে একটা ব্র্যান্ড মার্কেটে এসে এত হাইপ ক্রিয়েট করে মার্কেটের শেয়ার দখল করলো, কিন্তু আস্তে আস্তে এটা মার্কেট থেকে সরে গেল। সো এই পুরো কাহিনী থেকে আমরা কি জানতে পারি? নাম্বার 1, প্রোডাক্ট ইনোভেশন ম্যাটার্স। বাজারের ট্রেন্ড অনুযায়ী আপনার মার্কেটে প্রোডাক্ট রাখতে হবে এবং অ্যাডাপ্টেশন করতে হবে, এবং আপনি যদি সেই সময় মার্কেটের ট্রেন্ড অনুযায়ী নতুন প্রোডাক্ট না নিয়ে আসতে পারেন, তাহলে ওই জায়গায় ঠিক আপনার জায়গাটাই অন্য কোনো ব্র্যান্ড এসে নিয়ে নেবে। নাম্বার 2, ব্যালেন্স ডাইভার্সিফিকেশন। অর্থাৎ আপনি একটা বিজনেস যখন ভালো চলে, আপনি সেই বিজনেসকে বড় করতে থাকুন বা অন্য বিজনেসের দিকে শিফট হন, বাট আপনার যেটা কোর বিজনেস, সেই কোর বিজনেস থেকে কোনো সময় সরে যাওয়া যাবে না। অর্থাৎ কোর বিজনেস থেকে ফোকাস না হারিয়ে ডাইভার্সিফাই করুন সীমিত লেভেলে। নাম্বার 3, স্ট্রং মার্কেটিং রিকোয়ার্ড। অর্থাৎ ট্র্যাডিশনাল মার্কেটিং স্টপ করতে হবে। আপনি 5 বছর আগে যে মার্কেটিং পলিসি ফলো করেছেন, সেই মার্কেটিং পলিসি 5 বছর পরেও কাজ না করতে পারে। সেই ক্ষেত্রে ওই নতুন মার্কেট বা নতুন কনজিউমার যে ধরনের মার্কেটিং পলিসি চেয়ে থাকে, আপনার সেই ধরনের মার্কেটিং পলিসি দিয়ে আপনার প্রোডাক্টকে আপনার গ্রাহকের কাছ পর্যন্ত আপনাকেই পৌঁছাইতে হবে। 4 নাম্বার, সলিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ যখন একটি ব্যবসা ভালো চলে, তখন সেই ব্যবসাটাকে ভালো রেখে আপনি যখন আরেকটি বিজনেসে যখন যাবেন, সেটা আপনি কতটুকু সামলাতে পারবেন লং রানে, বা সেই অ্যাডাপ্টেশনটা আপনার জন্য কতটুকু ভালো হবে, আপনার বিজনেসের জন্য কতটুকু ভালো হবে। আমার একটা বিজনেস ভালো চলছে, এখন আমি এই বিজনেস থেকে ডেফিনেটলি আমি আরেকটা বিজনেস করতে চাই, কিন্তু আমি নতুন একটা বিজনেসে গিয়ে আমার কোর বিজনেসেই যদি চলে যাই, সেই ক্ষেত্রে আমার বিজনেস এক্সপেনশনের কোনো মানে নাই। সো সেই ক্ষেত্রে আমার সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে 4 নম্বর স্টেপ, যেটা আমরা বলেছি সলিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বুঝে আপনার বিজনেস এক্সপেনশনে যেতে হবে। আমি নতুন বিজনেস এক্সপেনশনে গিয়ে আমি যদি ব্যাংক ডিফল্টার হয়ে যায়, আমার মাথায় যদি অনেক লোনের প্রেশার থাকে, আমি যদি আমার এমপ্লয়ীদের স্যালারি না দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে ওই বিজনেস আমার জন্য একটা পর্যায়ে বার্ডেন হয়ে দাঁড়াবে এবং আমার কোর বিজনেসটাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। কেয়া কসমেটিক্সের ক্ষেত্রেও সেই একই জিনিসটা হয়েছে, যে একটা ব্র্যান্ড মার্কেটে এসে তো হাইপ ক্রিয়েট করে ঢুকছে, তার মার্কেট শেয়ার ক্রিয়েট করছে, তার কাস্টমার বেস ক্রিয়েট করছে, তার একটা ব্র্যান্ড ট্রাস্ট ক্রিয়েট করছে মার্কেটে, কিন্তু নির্ধারিত সময়ে সে যখন তার এক্সপেন্ডেড বিজনেস কন্ট্রোল করতে পারে নাই, তখন তার কোর বিজনেসটাও আস্তে আস্তে হাতছাড়া হয়ে যায়। সো এন্টারপ্রেনারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা, এই 4টা জিনিস। প্রথমত হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন নিয়ে সবসময় চিন্তা করা, যে আমার মার্কেট চেঞ্জ হচ্ছে, কাস্টমার চেঞ্জ হচ্ছে, আমি কাস্টমারকে কত নতুনভাবে, কত ইনোভেটিভ ওয়েতে আমি আমার প্রোডাক্টটা দিতে পারি। 2 নাম্বার হচ্ছে বিজনেস ডাইভার্সিফাই করব, কিন্তু ইন এ ব্যালেন্স ওয়েতে। 3 নাম্বার স্ট্রং মার্কেটিং রিকোয়ার্ড। অর্থাৎ আমার মার্কেট কাস্টমার যখন যে ধরনের মার্কেটিং পলিসি ডিজার্ভ করে বা যে ধরনের মার্কেটিং অনুযায়ী আমার প্রোডাক্টটা সেল করতে পারবো, আমি সেই মার্কেটিং পলিসিটাতেই অ্যাগ্রেসিভ ওয়েতে আমার মার্কেটিংটা করতে হবে। অ্যান্ড 4 নাম্বার, ডেফিনেটলি দ্য কোর পার্ট অফ দ্য বিজনেস ইজ দ্য সলিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। সো এন্টারপ্রেনারদের জন্য এই 4টি পার্ট অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে। আর কেয়া কসমেটিক্সের উত্থান থেকে পতনের গল্প আমাদেরকে একটি জিনিস খুব ভালোভাবে শেখায়। সেই জিনিসটা হচ্ছে স্ট্রং স্টার্ট ইজ নট এনাফ, কন্টিনিউয়াস ইনোভেশন অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি ছাড়া কোনো ব্র্যান্ড লং রানে মার্কেটে সফল হইতে পারে না। অতএব আমরা এজ এ পার্সন হিসাবে হোক বা আমাদের কোনো একটা বিজনেস প্রোডাক্ট হোক বা কোনো একটি বিজনেস হোক, যদি আমরা এটাকে মার্কেটে ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কন্টিনিউয়াস ইনোভেশনের মধ্যে দিয়ে যেতে হবে। যে জিনিসটা এখন বিভিন্ন ধরনের বিজনেস কেস বা ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের বিজনেস স্টাডিতে কম্পিটিশনে এই জিনিসটা বারবার বোঝানো হয় যে প্রোডাক্ট ইনোভেশন ম্যাটার্স। মার্কেট এক এক সময় এক এক দিকে
ডাইভ করতে পারে, চেঞ্জ হইতে পারে, কাস্টমার চেঞ্জ হয়ে যেতে পারে, তাদের হ্যাবিট চেঞ্জ হয়ে যেতে পারে, বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। সো মার্কেটে আমরা যদি নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে চাই বা আমার কোনো একটা বিজনেসকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কন্টিনিউয়াস ইনোভেশন রিগার্ডিং মাই প্রোডাক্ট অ্যান্ড বিজনেস, অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্য অ্যাডাপ্টেবিলিটি। আমরা যদি অ্যাডাপ্টিভ না হই, আমরা যদি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, সেই অনুযায়ী প্রোডাক্ট মার্কেটে ডেলিভারি না করতে পারি, আপনি যতই বড় ব্র্যান্ড হন না কেন, যত বড় আকারে আপনার মার্কেটে এন্ট্রি হোক না কেন, আপনি মার্কেট থেকে হারিয়ে যেতে বাধ্য। কেয়া কসমেটিক্সের গল্প আমাদেরকে এই জিনিসটাই শেখায় যে স্ট্রং স্টার্ট ইজ নট এনাফ, কন্টিনিউয়াস ইনোভেশন অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি ম্যাটার্স ইফ ইউ ওয়ান্ট টু প্লে ফর দ্য লং রান।